ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কোর্স থেকে 10.2 অর্থাৎ ত্রৈরাশিক অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই ত্রৈরাশিকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে থেকে সেখান থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা 3 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 4 অঙ্ক থেকে শুরু করব। তো 4 অঙ্ক বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে এখানে 4 অঙ্কের জন্য কি কি টার্ম আছে? 30 জন লোক অর্থাৎ লোক সংখ্যা, 15 দিনে অর্থাৎ দিন সংখ্যা, আর রাস্তার পরিমাণ কত? 3/7 অংশ। এখন উত্তর দেখতে হবে, উত্তরে কী চেয়েছে। উত্তর বলছে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন সময় লাগবে। তাহলে দিন সংখ্যার মান যেহেতু উত্তর চেয়েছে, তো আমরা দিন সংখ্যাটাকে ডান দিকে লিখব। তো তার আগে এখানে আমরা ধরি সম্পূর্ণ রাস্তাটি সমান 1 অংশ। এখন পরের লাইনে লিখব কাজ হয়েছে কত? 3/7 অংশ। অতএব কাজ বাকি আছে দেখো টোটাল রাস্তা কত? 1 অংশ, তার থেকে কাজ হয়েছে কত? 3/7। তাহলে বাকি আছে কত? তাহলে টোটাল থেকে যত অংশ কাজ হয়েছে সেটাকে আমরা বিয়োগ করব। এখন এই 1-এর নিচে কোনো সংখ্যা নেই, মানে আমরা 1 ধরে নিতে পারি। লসাগু কী হবে? 7-1 7, কোনাগুনি গুণ 7-1 7 মাইনাস 3-1 3, অর্থাৎ 4/7 অংশ কাজ আমাদের বাকি আছে। এখন আমরা ছক তৈরি করব। যেহেতু দিন সংখ্যার মান উত্তর চেয়েছে, তো আমরা দিন সংখ্যাটিকে ডান দিকে লিখলাম। আর কি? রাস্তার পরিমাণ আর একদম বাঁ দিকে লিখব লোক সংখ্যা। তো এখন আমরা অঙ্কটিকে পড়ে এক এক করে কমপ্লিট করব। তো এখানে বলছে 30 জন লোক, তাহলে লোক সংখ্যা করে 30, 15 দিনে দিন সংখ্যা করে 15 লিখলাম, 3/7 অংশ রাস্তা সারান। তাহলে কাজ হয়েছে কত? 3/7 অংশ। এখন বলছে যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে লোক ছিল কত? 30 জন, আরও 10 জন এসছে, তাহলে 30-এর সঙ্গে 10 যোগ হবে, অর্থাৎ 40 জন লোক। রাস্তাটির বাকি অংশ কত? 4/7 অংশ সারাতে কত দিন সময় লাগবে? তো এটাকে আমরা এক্স ধরে নেব। এখন দেখো এই বরাবর অর্থাৎ 30 ছিল 40 হয়েছে, মান বাড়ছে। এখানে 3/7 ছিল 4/7 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান বাড়ছে। এখন আমরা রাস্তার পরিমাণকে স্থির রেখে লোক সংখ্যার সহিত দিন সংখ্যার কী সম্পর্ক আমরা সেটা নির্ণয় করব, অর্থাৎ সরল নাকি ব্যস্ত। দেখো 30 জন লোকের একটি কাজ করতে 15 দিন সময় লাগে, তাহলে 40 জন লোকের কাজটি করতে নিশ্চয়ই কম দিন সময় লাগবে। যেহেতু লোক সংখ্যা বাড়াচ্ছি, তাই আমাদের সময় কি লাগবে? কম, অর্থাৎ এখানে আমরা কমছে লিখব। তাহলে লোক সংখ্যার সহিত দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক হচ্ছে। এখন আমরা লোক সংখ্যাকে স্থির রেখে রাস্তার পরিমাণের সহিত দিন সংখ্যার সম্পর্ক দেখব। দেখো 3/7 অংশ রাস্তা করতে 15 দিন সময় লাগে, তাহলে 4/7 অংশ রাস্তা করতে নিশ্চয়ই আরও বেশি সময় লাগবে, কারণ রাস্তার মান বেশি হলে সময়ও আমাদের
বেশি লাগবে। তাহলে এ বাড়ছে, এডিও বাড়ছে, অর্থাৎ রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কিন্তু সরল সম্পর্ক রয়েছে। তাহলে এখানে ফার্স্ট কি লিখব, এখানে রাস্তার পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যার সহিত দিন সংখ্যার, তার আগে লিখব লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। অর্থাৎ লোক সংখ্যার সহিত দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। আবার এখন আমরা লোক সংখ্যাটাকে স্থির রাখবো, তাহলে কি লিখব, আবার লোক সংখ্যা স্থির থাকলে রাস্তার পরিমাণ বাড়লে দিন সংখ্যার মান বাড়বে। তাহলে এখানে রাস্তার পরিমাণের সহিত দিন সংখ্যার কী সম্পর্ক, সহজ সম্পর্ক, কারণ এটি বাড়লে এটি বাড়ছে। তাহলে কি লিখব, অর্থাৎ রাস্তার পরিমাণের সহিত দিন সংখ্যার সরল সম্পর্ক। তাহলে এখানে উত্তর কি চেয়েছে, দিন সংখ্যার মান, তাহলে কি লিখব, অতএব নির্ণীয় দিন সংখ্যা ইকুয়ালস টু, দেখো এক্স এর মান বের করবো, তো এক্স এর আগে যে সংখ্যা আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে 15 ইন্টু, দেখো লোক সংখ্যার সহিত দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, দেখো লোক সংখ্যার সহিত দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, সুতরাং 30/40 হয়ে যাবে, ইন্টু রাস্তার পরিমাণের সহিত দিন সংখ্যার সরল সম্পর্ক, অর্থাৎ এটি কী হবে, উল্টে যাবে। তো উপরেও হবে কত, 4/7 ডিভাইডেড বাই নিচে হবে 3/7। এখন আমরা 15 ইন্টু 30/40 ইন্টু এখানে 4/7, এই ভাগটাকে যখন আমরা গুণ লিখব তখন এই 3/7টা কী হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 7/3 হয়ে যাবে। এই শূন্য পরস্পর কাটলো, 4 4 7 7 3 3, তাহলে উত্তর কী হলো, 15। তাহলে উত্তর কি বলছে, উত্তর বলছে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে। তাহলে আমরা লিখব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। তো এখন আমরা 5-এর অঙ্কটি পড়ব। 5-এর অঙ্ক বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63 লিটার জল তুলতে কত সময় লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি।
তো এখানে দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, অর্থাৎ পাম্পের ক্ষমতা দেওয়া আছে 36 লিটার জল অর্থাৎ জলের পরিমাণ, আর 8 ঘন্টায় অর্থাৎ সময়ের মান দেওয়া আছে। এখন দেখব উত্তর কী চেয়েছে। উত্তর বলছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63 লিটার জল তুলতে কত সময় লাগে। অর্থাৎ এখানে সময়ের মান উত্তর চেয়েছে। তো যেহেতু সময় চেয়েছে, তো সময়টাকে আমরা ডান দিকে লিখব। তাহলে একক কী ছিল? সময়ের একক ঘন্টা। নেক্সট কী লিখব? তার আগে লিখব জলের পরিমাণ। ব্র্যাকেটে লিটার। আর কি দেবো? একদম বাঁ দিকে দেবো পাম্পের ক্ষমতা। এখন আমরা অঙ্কটিকে পড়ে পড়ে কমপ্লিট করব। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, তাহলে পাম্পের ক্ষমতা কত? 5। 36 লিটার জল, 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে বলছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63 লিটার জল তুলতে কত সময় নেবে। তো এখানে পাম্পের ক্ষমতা 5 আর এখানে ছিল কত? 7। তাহলে পাম্পের ক্ষমতা 5 অশ্ব ক্ষমতা, অর্থাৎ এটি ছোট পাম্প ধরে নিতে পারো, আর 7 অশ্ব ক্ষমতা বিশিষ্ট পাম্পটিকে এটা তোমরা বড় পাম্প হিসাবে ধরে নিতে পারো। তাহলে এই বরাবর মান কি বাড়ছে? জলের পরিমাণ প্রথমে ছিল কত? 36,000 লিটার, পরে হয়েছে কত? 63,000 লিটার, অর্থাৎ এই বরাবর মান বাড়ছে। এখন আমরা সময়টাকে হিসাব করব। তো প্রথমে আমরা জলের পরিমাণকে স্থির রাখব, পাম্পের ক্ষমতার সহিত সময়ের কি সম্পর্ক নির্ণয় করব। দেখো, ছোট পাম্পটির 8 ঘন্টা সময় লাগলে বড় পাম্পটির নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে এখানে মান কি? কমছে। অর্থাৎ বলতে পারি কি, পাম্পের ক্ষমতার সহিত সময় পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে। এখন আমরা পাম্পের ক্ষমতাকে স্থির রাখব, জলের পরিমাণের সহিত সময়ের কী সম্পর্ক সেটা আমরা নির্ণয় করব। দেখো, 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় লাগে, তাহলে 63,000 লিটার জল তুলতে নিশ্চয়ই আরও বেশি সময় লাগবে, অর্থাৎ এখানে আমরা বাড়ছে লিখব। তাহলে প্রথমে কি লিখব? জলের পরিমাণ স্থির থাকলে পাম্পের ক্ষমতা বাড়লে সময় কমবে। পাম্পের ক্ষমতা বাড়লে সময় কম লাগবে। তাহলে কি লিখব? অর্থাৎ পাম্পের ক্ষমতার সহিত সময়ের ব্যস্ত সম্পর্ক। যেহেতু এটি বাড়ছে সময় কমছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। আবার এখানে আমরা এখন পাম্পের ক্ষমতাকে স্থির রাখব। আবার পাম্পের ক্ষমতা স্থির থাকলে জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে। দেখো, জলের পরিমাণ যদি বাড়ে তাহলে সময় আমাদের বাড়ছে। তাহলে এক্ষেত্রে জলের পরিমাণের সহিত সময়ের সরল সম্পর্ক, তো সেটাকে লিখে নেব।
অর্থাৎ জলের পরিমাণের সহিত সময়ের সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রে আমরা সময়ের মান নির্ণয় করব। তাহলে কি লিখব? অতএব নির্ণীয় সময় ইকুয়ালস টু, তাহলে এক্স এর মান বের করছি, তো এর উপরের সংখ্যাটি কি 8, তাহলে 8 ইন্টু, দেখো পাম্পের ক্ষমতার সহিত সময়ের ব্যস্ত সম্পর্ক, সুতরাং এটা যেমন ছিল তেমন লিখব, ইন্টু জলের পরিমাণের সহিত সময়ের সরল সম্পর্ক, তাহলে এর সঙ্গে এর সরল সম্পর্ক, অর্থাৎ এটা উল্টে যাবে, অর্থাৎ 63,000 লিটার ডিভাইড বাই 36,000 লিটার। 3টে করে শূন্য ক্যান্সেল হলো। এখন 7 9 63, 9 4 36, 4 2 8, 5 2 10। তাহলে উত্তর বলছে কত সময় লাগবে। তাহলে এখানে কি লিখব? অতএব 10 ঘন্টা সময় লাগবে। এখন আমরা পরের অঙ্ক দেখব। পরের অঙ্ক বলছে একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতার 2টি মোটর আছে। এখন বলছে 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তো এখানে পাম্পের ক্ষমতা, এটা একটা পয়েন্ট, আর কি সময়, আর 20 একক বিদ্যুৎ খরচ হয়, অর্থাৎ বিদ্যুতের পরিমাণ। এখানে 3টি ছক হবে। এখন উত্তর কী চেয়েছে? 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হয়, অর্থাৎ বিদ্যুতের পরিমাণ উত্তর চেয়েছে। তো এখানে আমরা বিদ্যুতের পরিমাণ এটাকে ডান দিকে লিখব। তার আগে কি লিখব? সময়, যেটার একক দেওয়া আছে কি ঘন্টা, আর কি পাম্পের ক্ষমতা। তাহলে এখানে পড়ে এবার আমরা কমপ্লিট করব। তো এখানে অঙ্কটি শুরু হবে কিন্তু 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, এখান থেকে কিন্তু অঙ্কটা শুরু। তাহলে আমরা পাম্পের ক্ষমতার জায়গায় লিখব 5, 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে বলছে 3 অশ্বক্ষমতা বিশিষ্ট পাম্পটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে এখানে 5 ছিল 3 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান কমছে। 8 ছিল 10 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান বাড়ছে। আর এখানে আমরা হিসেব করব। তো প্রথম ক্ষেত্রে আমরা সময়টাকে স্থির রাখবো। দেখো এখানে তোমরা 5 অশ্বক্ষমতার পাম্পটিকে বড় পাম্প হিসাবে ধরতে পারো, 3 অশ্বক্ষমতার পাম্পটিকে ছোট পাম্প হিসাবে ধরতে পারো। তাহলে যখন বড় পাম্প চলছে তখন 20 একক বিদ্যুৎ খরচ হচ্ছে, তাহলে যখন ছোট পাম্প চলবে তাহলে নিশ্চয়ই কম বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ পাম্পের ক্ষমতার সহিত বিদ্যুতের পরিমাণের সরল সম্পর্ক, যেহেতু এখানে কমছে এখানে কমছে। এখন আমরা পাম্পের ক্ষমতাকে স্থির রাখবো, সময়ের সহিত বিদ্যুতের পরিমাণকে হিসেব করব। দেখো 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়, তাহলে 10 ঘন্টা চললে নিশ্চয়ই বেশি খরচ হবে। তাহলে এখানে কী হবে? বাড়ছে। তাহলে এ বাড়ছে এ বাড়ছে, তাহলে কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এখানে লিখে নেব এখানে, তাহলে প্রথমে আমরা সময়টাকে স্থির রাখবো। এখানে সময় স্থির থাকলে পাম্পের ক্ষমতা বাড়লে
পাম্পের ক্ষমতা কমলে বিদ্যুতের পরিমাণ কমবে। পাম্পের ক্ষমতা কমলে বিদ্যুতের পরিমাণ কমবে, অর্থাৎ পাম্পের ক্ষমতার সহিত বিদ্যুতের পরিমাণের সরল সম্পর্ক। আবার এখানে আমরা এখন পাম্পের ক্ষমতাকে স্থির রাখব। সময়ের সহিত বিদ্যুতের পরিমাণের কী সম্পর্ক? বাড়ছে বাড়ছে, অর্থাৎ এটাও সরল সম্পর্ক। আবার পাম্পের ক্ষমতা স্থির থাকলে সময় বাড়লে বিদ্যুতের পরিমাণ বাড়বে। অর্থাৎ সময়ের সহিত বিদ্যুতের পরিমাণের সরল সম্পর্ক, একজন বাড়লে আরেকজন বাড়ছে। তাহলে উত্তর কি লিখব? অতএব উত্তর বিদ্যুতের পরিমাণ চেয়েছে, অতএব নির্ণেয় বিদ্যুতের পরিমাণ। দেখো এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স এর উপরে 20 আছে, তাহলে 20 ইন্টু, তাহলে পাম্পের ক্ষমতার সহিত বিদ্যুতের পরিমাণের সরল সম্পর্ক, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 3/5। সময়ের সহিত বিদ্যুতের পরিমাণের সরল সম্পর্ক, তাহলে এটাও কী হবে? উল্টে যাবে, অর্থাৎ 10/8। এখন আমরা 5 দিয়ে 10কে কাটলে 5 2 10, 2 দিয়ে 8কে কাটলে 4 2 8, 4 দিয়ে 20 কাটলে 4 5 20, তাহলে উত্তর কি পেলাম? 3 5 15। তাহলে উত্তর কি লিখব? কত একক বিদ্যুৎ খরচ হয়? তাহলে লিখব কি? 15 একক বিদ্যুৎ খরচ হয়। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।